আসসালামু আলাইকুম, সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। টপিকটির নাম হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন থেকে বহু টাইপের প্রশ্ন আসে। আজকে আমরা চেষ্টা করব কি ধরনের প্রশ্ন আসে এইটা বোঝার, এবং কিভাবে প্রেপোজিশন এই টপিকটাকে পড়লে গ্রিপে আনা যাবে। কারণ অনেকের প্রবলেম হচ্ছে এই টপিকটাকে গ্রিপই আনতে পারে না, অর্থাৎ হাতের মুঠোয় আনতেই পারে না, যতই চেষ্টা করে কেমন যেন ফসকে যায়, এরকম একটা অবস্থা। আই হোপ আজকের এই ক্লাসটি আপনার ধারণাটা চেঞ্জ করে দেবে। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি এই কথাগুলো। প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, তার মানে হচ্ছে পূর্বে অবস্থান। মূল কথা হচ্ছে কার পূর্বে অবস্থান করে সেটা। প্রিপোজিশন ইকুয়াল হচ্ছে পূর্বে অবস্থান। প্রিপোজিশন সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক তৈরি করে, অন্য পদের সাথে সম্পর্ক তৈরি করে। খেয়াল করুন। আর এখানে একটা কথা আছে, এই কথাটি বেশ গুরুত্বপূর্ণ। প্রেপোজিশনের পর অবশ্যই নাউন অথবা অবজেক্টিভ প্রোনাউন থাকবে, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রেপোজিশনের পর অবশ্যই নাউন অথবা অবজেক্টিভ প্রোনাউন থাকবে, এইটা কিন্তু মাস্ট থাকবেই। 99.9%, ব্যতিক্রম থাকতে পারে 1%, সেটা ভিন্ন ব্যাপার। বাট যেটা থাকবেই বলেছি মানে থাকবেই, এর কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় হবে না। এরপরে খেয়াল করুন আমরা কিভাবে এটা সম্পর্ক সৃষ্টি করে, এটা একটু দেখবো। অন্য পদের সাথে সম্পর্ক সৃষ্টি করে, যেটা লেখা হয়েছে অলরেডি, সম্পর্ক সৃষ্টি করে, এছাড়া অবস্থানও স্পষ্ট করে। তাহলে আমরা যেটা এখানে বুঝতে চাইলাম যে প্রেপোজিশন সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক তৈরি করে। আরেকটা জিনিস লিখতে পারি, অবলিক অবস্থান, অবস্থান স্পষ্ট করে, নির্দেশ করে, নির্দেশ করে, অবস্থান নির্দেশ করে। এটাও লেখা যায় অবস্থান নির্দেশ করে। ওকে, ডান। এবারে আসুন আমরা তাহলে ভিন্ন কিছু বিষয় নিয়ে একটু কথা বলি, ভিন্ন কিছু বিষয় নিয়ে কথা বলি। আহ, লক্ষ্য করুন, এই জায়গাটি কয়েকটা বাক্য একটু আমরা দেখব। আর এখানে যেটা লেখা আছে, প্রেপোজিশনের পর অবশ্যই নাউন অথবা অবজেক্টিভ প্রোনাউন থাকবে। এই দুটো বাক্য একটু খেয়াল করি। এই দুটো বাক্য খেয়াল করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এইখানে এই বাক্য দুটোর অর্থ করতে যাই, তাহলে অর্থ করতে পারবো না। কেন পারবো না? একটু বেখাপ্পা লাগতেছে। কেন বেখাপ্পা লাগতেছে? কোনো কিছুর ঘাটতি আছে। হি গোস স্কুল, সে স্কুলে যায়। হি গোস স্কুল, সে স্কুলে যায়। এটা কি হয়? হি গোস, সে যায়। স্কুল, সে স্কুল যায়। মানে স্কুলে বলার কিন্তু সুযোগ আমরা পাচ্ছি না। বাট আমরা বুঝতে পারতেছি যে স্কুলে যায় এইটা বলতে চাই, বাট স্কুলে বলার এখানে সুযোগ কিন্তু পাচ্ছি না। দেখুন তাহলে, প্রথমত এই যে গোস এবং স্কুলের মধ্যে একটা সম্পর্ক দরকার, এই দুটার মধ্যে একটা রিলেশনশিপ দরকার। এই রিলেশনশিপটা কেমনে আনবো? এই যে নিয়ে আসতেছি। আমরা যদি এখানে এইটা লিখি, টু লিখি, টু টু লিখলে দেখবেন যে একটা অর্থ চলে আসছে। কিরকম অর্থ চলে আসছে দেখুন তো। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। টু স্কুল মানে স্কুলের দিকে। টু দ্বারা কোনো কিছুর দিকে বোঝায়। আবার রহিম কটে বাস, বরিশাল। রহিম ধরেছিল একটা বাস বরিশাল, অর্থ কিন্তু আসতেছে না। তার মানে এ বাস আর হচ্ছে বরিশালের মধ্যে একটা সম্পর্ক দরকার। আমরা যদি এভাবে চিন্তা করি যে রহিম বরিশাল গামী একটা বাস ধরেছিল, তাহলে আমার মাঝখানে কিন্তু একটা প্রেপোজিশন লাগবে, সেটা হচ্ছে টু। টু মানে কি? যে বাসটা বরিশালের দিকে ধাবমান। টু মানে হচ্ছে যে বাসটা বরিশালের দিকে ধাবমান। তো এই হচ্ছে মূলত যেটা বললাম, প্রেপোজিশনের যে কাজটা, বাক্যের অন্য পদের সাথে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক সৃষ্টি করে অথবা অবস্থান নির্দেশ করে। আচ্ছা, একটু ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানান। প্রিপোজিশনের কাজটা ক্লিয়ার হয়েছেন কিনা দ্রুত জানাবেন, দ্রুত। প্রিপোজিশনের কাজটি ক্লিয়ার হয়েছেন কিনা সেটা একটু জানাবেন, দ্রুত। আপনাদের কমেন্ট চাচ্ছি।
আপনাদের কমেন্ট চাচ্ছি। ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা রহিম, কাটেবাস, কটেবাস টু বরিশাল, রাইট, এক্স্যাক্টলি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, সুন্দর বলেছেন, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু দেখবো প্রেপোজিশনের প্রকারভেদ আছে, প্রকারভেদটা একটু দেখবো কয় প্রকার আছে। কাইন্ড অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের প্রকারভেদ হচ্ছে ভাই 8টা, খেয়াল করেন। সিম্পল, ডাবল, কম্পাউন্ড, পার্টিসিপল, ফ্রেজাল, আর হচ্ছে ডিসগাইজ প্রেপোজিশন, ডিটাচড, আর হচ্ছে ভার্বাল। কোনো অসুবিধা নাই, আমরা ধীরে ধীরে সবগুলো বুঝবো, সবগুলো শুধু দরকার হবে না, যেটা দরকার হবে সেটা আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবারে আমরা যদি একটু চিন্তা করি একটা ব্যাপার, খুব ভালোভাবে খেয়াল করেন। সিম্পল প্রেপোজিশন, সিম্পল প্রেপোজিশন এর মানেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন, যেই সকল প্রেপোজিশনের গঠন একটি মাত্র শব্দ দিয়ে। ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন, যেই সকল প্রেপোজিশনের গঠন মাত্র একটি শব্দ দিয়ে, এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড প্রেপোজিশন। লক্ষ্য করুন তাহলে, আমরা কিছু উদাহরণ একটু দিচ্ছি, উদাহরণগুলো আশা করি আপনাদের কাছে স্পষ্ট হবে। এই যেটা আমরা বললাম যে ওয়ান, অ্যাট, উইথ, বাই, টু, আপ, ইন, অফ, এগুলো সবই হচ্ছে ওয়ান ওয়ার্ড, মানে একটি শব্দের সমন্বয়ে গঠিত, রাইট? আর ডাবল প্রেপোজিশন বলতে কি বোঝায়, ডাবল প্রেপোজিশন মানটা কি? ডাবল প্রেপোজিশন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে, বলা আছে দুটি সিম্পল প্রেপোজিশন মিলে গঠিত হয়, অর্থাৎ দুইটা সিম্পল প্রেপোজিশন মিলে একটা ডাবল প্রেপোজিশন গঠিত হবে। এক্ষেত্রে কোনো জটিলতা নাই। চলুন তাহলে দেখি কিরকম এটা। ইন যোগ টু, এটা মিলে হয় ইন টু। উইথ যোগ ইন, এটা মিলে হয় উইথ ইন। তার মানে দেখলাম যে সিম্পল প্রেপোজিশন মানে হচ্ছে, এটা যদি আমি একটু টেকনিক্যালি বলি, সিম্পল মানে সিঙ্গেল, একটা শব্দ। আর ডাবল মানে কি, দুইটা সিম্পল প্রেপোজিশন একত্র হয়ে, দুইটা সিম্পল প্রেপোজিশন একত্র হয়ে মূলত একটা ডাবল প্রেপোজিশন গঠিত হয়, জাস্ট এটাই, আর কিছু না। এবারে আসেন নেক্সট, কম্পাউন্ড প্রেপোজিশন। কম্পাউন্ড প্রেপোজিশনটা কি সেটা একটু খেয়াল করি। কম্পাউন্ড, কম্পাউন্ড প্রেপোজিশন বলা হচ্ছে যে সিম্পল প্রেপোজিশন এর সাথে নাউন যুক্ত হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এটা যুক্ত হয়ে নতুন একটা প্রিপোজিশন গঠন হবে। দেখেন কত মারাত্মক বিষয়, যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটার পূর্বে একটা সিম্পল প্রিপোজিশন বসাইয়া একটা প্রিপোজিশন তৈরি করা যাবে। এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন এইখানে যদি আমরা একটু দেখি লং শব্দটা কোন পার্টস অফ স্পিচ যদি আমরা চিন্তা করি, যেমন খেয়াল করেন লং, লং বলতে আমরা কি বুঝি, লং শব্দ অর্থ কি, LONG, লং কোন পার্টস অফ স্পিচ বলেন দেখি আপনারা, লং কোন পার্টস অফ স্পিচ দেখি কে বলতে পারে, লং মানে কি, লংটা কোন পার্টস অফ স্পিচ? লংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রাইট, লংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এই লং এর পূর্বে ওয়ান যোগ করে যেটা তৈরি হলো সেটা কিন্তু অ্যালং, অ্যালং, এই অ্যালংটা কিন্তু একটা প্রেপোজিশন, বাট এটা তৈরির প্রক্রিয়ায় একটা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। আবার দেখুন অন যোগ ক্রস, এখন যদি আমরা বলি ক্রসটা কোন পার্টস অফ স্পিচ, ক্রস এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে কি বলবেন, ক্রস মানে কি? ক্রস মানে কি বলেন, ক্রসটাকে কোন পার্টস অফ স্পিচ বলবেন? ক্রস মানে হচ্ছে একটা মার্ক, ক্রস চিহ্ন আছে না, একটা মার্ক, এটা একটা নাউন। এখন দেখেন এই যেটা বললাম, যে একটা নাউনের পূর্বে, ক্রস নামক নাউনের পূর্বে অন যোগ হইল, হয়ে যেটা হইলো সেটা হচ্ছে এক ক্রস, মানে অন ইকুয়াল এ, অন ইকুয়াল এ, বাই যোগ ফোর, ফোর ফোর, বাই যোগ ফোর। এখন প্রশ্ন হচ্ছে ফোর মানে কি, FORE, ফোর, এটার মানেটা কি, ফোর, ফোরটা কি, ফোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফোরটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এখন ফোর মানে এটার এটা কি বলতে পারে, ফোর শব্দ অর্থ, ফোর মানে সামনে, সম্মুখ ভাগ, ঠিক আছে, সম্মুখ ভাগ। আচ্ছা সেক্ষেত্রে খেয়াল করুন, মানে বাই ফোর মানে বিফোর,
বাই সাইড বি সাইড, বাই হ্যান্ড বিহাইন্ড, বাইলো বিলো। কম্পাউন্ড প্রেপোজিশনটা আপনারা বুঝেছেন কিনা? কমেন্ট চাই, কমেন্ট চাই, কমেন্ট চাই। ক্লিয়ার অর নট? গুড। আরেকবার বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আমরা বলেছি যে একটা সিম্পল প্রেপোজিশন, এইটার সাথে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যোগ করে একটা প্রেপোজিশন তৈরি করা যায়। ওয়ান যোগ লং, অ্যালং। ওয়ান সমান এ হয়, বাই সমান বি হয়, এই যে বাই, বাই সমান হয় বি। বাই যোগ ফোর বি ফোর, বাই যোগ সাইড বি সাইড, বাই যোগ হ্যান্ড বি হ্যান্ড, বাই যোগ লো বি লো। এই আমার মনে হয় এখানে কঠিন কিছু নাই, আর কোনো কঠিন কিছু থাকতে পারে না। ক্লিয়ার, 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 ক্লিয়ার। এখানে আর কিছু থাকতে পারে? একটু বলবেন এটা ক্লিয়ার হয়েছে কিনা, একটু বলবেন। আচ্ছা, এইবারে আসেন নেক্সটে যেটা আমরা চাই সেটা ফ্রেজাল প্রেপোজিশন। ফ্রেজাল প্রেপোজিশনটা খুব সহজ, দুই পাশে দুইটা প্রেপোজিশন, মাঝখানে নাউন, এটাকে বলে ফ্রেজাল প্রেপোজিশন। অর্থাৎ দুই পাশে দুইটা প্রেপোজিশন, মাঝখানে হচ্ছে একটা নাউন, এটাকে বলে ফ্রেজাল প্রেপোজিশন। আপনারা বলতে পারেন এটা হচ্ছে ফ্রেজাল প্রেপোজিশনটা কেমন, সংক্ষেপে বলতে পারি পিএনপি, প্রেপোজিশন নাউন প্রেপোজিশন। যেমন খেয়াল করেন, অন অ্যাকাউন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ। হ্যাঁ, এই যে বাই কজ মানে বিকজ, বিকজ অফ, ইন স্টিড অফ, ইন ফ্রন্ট অফ। এখানে দুই পাশেই কিন্তু প্রেপোজিশন আছে, দুই পাশেই প্রেপোজিশন আছে, তো এইটা নিয়ে কোনো অসুবিধা নাই। আছে? বলুন দেখি। থাকার কথা না? নাই। আজকে হচ্ছে প্রাথমিক পর্বটা, এরপরে আমরা যেটা হচ্ছে দ্বিতীয় পর্বে আসবে, সেখানে বেশ কিছু নিয়ম নীতি নিয়ে কথা বলবো, সেখানে আপনার প্রচুর প্রশ্ন পেয়ে যাবেন ইনশা আল্লাহ। আচ্ছা, এরপরে আসি নেক্সট, নেক্সট আসি পার্টিসিপল প্রেপোজিশন। পার্টিসিপল প্রেপোজিশন এইটা একটা ব্যাপার, এটা দারুণ একটা ব্যাপার। পার্টিসিপল প্রেপোজিশন বলা হচ্ছে যে কতিপয় পার্টিসিপল, কতিপয় পার্টিসিপল বাক্যের মধ্যে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এক্ষেত্রে এই পার্টিসিপলগুলোকে সিম্পল প্রেপোজিশন দ্বারা পরিবর্তন করা যায়। একেবারে খুব সহজ কথা হচ্ছে, আমি পার্টিসিপল প্রেপোজিশন একটা লিস্ট আছে, এইটা দিয়ে দেই, এই লিস্টটা একটু ভালো করে ফলো করেন। ফলোইং, এটা দ্বারা আফটার বোঝায়, কনসিডারিং, কনসার্নিং, রিগার্ডিং, রেসপেক্টিং, টাচিং, ডিউরিং, পাস্ট, এইগুলো প্রেপোজিশন হইতে পারে। প্রেপোজিশন হইতে পারে কেমনে, এটা আমরা একটা ক্লু দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। যেমন সর্বশেষ পরীক্ষাতে একটা প্রশ্ন আসছিল, হি ডায়েট, এটা বিশেষ পরীক্ষাতে, হি ডায়েট ফলোইং দ্য এক্সিডেন্ট, সর্বশেষ বিসিএস এ আসছিল সম্ভবত এই প্রশ্নটা।
ডায়েট ফলোইং দ্য অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এইখানে আমি একটু চেক করি, ক্রস চেকটা করে নেই। এটা কততম বিসিএস এর প্রশ্ন? সর্বশেষ বিসিএস সম্ভবত এইটা, এই ডায়েট ফলোইং দ্য ইনসিডেন্ট, ফলোইং দ্য ইনসিডেন্ট, এইটা হচ্ছে ভাই 46তম বিসিএস। ফলোইং দ্য ইনসিডেন্ট, ফলোইং দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট, এটা 46 বিসিএস এর, 46 বিসিএস। খেয়াল করেন কিভাবে এগুলো প্রেপোজিশন হয়, এটা একটু আমরা দেখি। কিভাবে হয় সেটা একটু দেখব। এখানে বলা হয়েছে যে কতিপয় পার্টিসিপল, এই পার্টিসিপলটা মানে কতিপয় পার্টিসিপল মানে ভার্বের আইনজীবী অথবা ভিত্রি বাক্যের মধ্যে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে এই পার্টিসিপলগুলোকে সিম্পল প্রেপোজিশন দ্বারা পরিবর্তন করা যায়। যেমন এখানে আমি বেশ কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আমি একটু ক্লিয়ার করি। দেন ফলোইং, ফলোইং যেটা আমরা বলেছি ফলোইং, এটা আফটার দ্বারা রিপ্লেস করতে পারবেন। এরপর এই যে কনসিডারিং, এগুলো সবই দেখাচ্ছি। এই কটা, জাস্ট এ মিনিট, আমি একটু সময় চাচ্ছি। এই যে খেয়াল করেন, কনসার্নিং, কনসার্নিং এটি কিন্তু অ্যাবাউট বোঝায়, অ্যাবাউট, অন অথবা অ্যাবাউট এরকমটা পাবেন। কনসার্নিং, কনসিডারিং মানে অ্যাবাউট, হ্যাঁ। এরপর হচ্ছে ফলোইং মানে হচ্ছে, ফলোইং মানে হচ্ছে আফটার। এরপর আমরা পাচ্ছি পাস্ট হচ্ছে বিসাইড। এরপর হচ্ছে রিগার্ডিং, রিগার্ডিং মানে অ্যাবাউট বোঝায়। টাচিং মানেও হচ্ছে অ্যাবাউট বোঝায়। এটা আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি। খেয়াল করেন এইখানে যেটা আছে, হি ডায়েট ফলোইং দ্য ইনসিডেন্ট, আমরা চাইলে এই জায়গাটিতে এই ফলোইংটাকে বাদ দিয়ে আফটার বলতে পারি। আফটার, একটা জিনিস খেয়াল করেন, যখনই আপনি ফলোইংকে আপনার দ্বারা রিপ্লেস করতে পারবেন, যখনই আপনি ফলোইংকে আপনার দ্বারা রিপ্লেস করতে পারবেন, তার মানে ওই ফলোইংটা হচ্ছে একটা প্রিপোজিশন। খেয়াল করেন, ফলোইংকে আপনার দ্বারা রিপ্লেস করতে পারলে ওইটা হচ্ছে একটা প্রিপোজিশন। এইখানে দেখেন, দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন আফটার দ্য ওয়েডিং, আফটার দ্য, এটাকে রিপ্লেস করা যায়। আবার দেখুন, আই নো নাথিং রিগার্ডিং, রিগার্ডিং মানে অ্যাবাউট, অ্যাবাউট দিস ম্যাটার, এটা হতে পারে অ্যাবাউট দিস ম্যাটার। এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যায়, অসংখ্য উদাহরণ পাওয়া যায়। যেমন দে টুক প্রিপারেশন কনসার্নিং দ্য এক্সাম, এটা হচ্ছে অ্যাবাউট অথবা অন দ্য এক্সাম, অ্যাবাউট দ্য এক্সাম আমরা এটা বলতে পারি। ক্লিয়ার? আবার হচ্ছে পিপল আর গোয়িং পাস্ট, এই পাস্ট মানে হচ্ছে বিসাইড, এই পাস্ট মানে হচ্ছে বিসাইড, বিসাইড, এই পাস্ট মানে হচ্ছে বিসাইড। এই হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা আমি বলতে চাচ্ছি, দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এগুলো প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হয় সেইটা একটু দেখেন। আচ্ছা, এবার একটু দেখেন তো এই যে পার্টিসিপাল প্রেপোজিশনটা ক্লিয়ার হলেন কিনা। বুঝছেন কি বোঝেন নাই এটা একটু দেখেন তো। এই ফলোইং মানে হচ্ছে যেটা বললাম আফটার। এবার বুঝে ফেলার কথা, এবার বুঝে ফেলার কথা, আপনাদের কমেন্ট চাইবো। এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখুন এখানে কিন্তু প্রশ্নের অভাব নাই, এত প্রশ্ন আসছে। যেমন এইটা যেটা আমরা বললাম, এটা হচ্ছে 39 বিসিএস, সর্বশেষ যেটা দেখলাম এটা হচ্ছে 39 বিসিএস। এইচএস 40 বিসিএস আসছে, 39-এ আসছে, এটাও গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসছে। আবার সরাসরি এভাবে উল্লেখ করেও আসছে যে রিগার্ডিং ফলোইং এটা কোন পার্টস অফ স্পিচ, এরকমটাও আসছে। ক্লিয়ার?
ক্লিয়ার বলেছে। ওকে, যেহেতু ক্লিয়ার বলেছে আমরা সামনে যেতে পারি, ইনশাআল্লাহ সামনে যেতে পারি। এই গেল যেটা হচ্ছে পার্টিসিপাল প্রফেশন, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আর এখন যেটা আমি দেখাবো এটা খুব বেশি মানে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে। এটাকে যদিও বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন, ডিসগাইজড। আপনারা একটু পরে ডান লিখুন। ডিসগাইজড প্রিপোজিশন এর পরে একটু ডান লিখুন, পরে ডান লিখবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখি এই ফাঁকে। দ্রুত কমেন্ট চাই। হয়ে যাওয়ার কথা। ডান। এবারে দেখেন মূল ব্যাপারটা কি আসে তাহলে। ডিসগাইজ মানে ছদ্মবেশ। ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ, অর্থাৎ আসল রূপ ঢাকা। আসল রূপ ঢাকা, ছদ্মবেশ মানে হচ্ছে আসল রূপটা ঢাকা। এইখানে যেটা আমরা পাইলাম যে কিছু প্রেপোজিশন ছদ্মবেশে এ ও হিসেবে ব্যবহৃত হয়। কিছু প্রেপোজিশন ছদ্মবেশে, কিছু প্রেপোজিশন ছদ্মবেশে এ অথবা ও হিসেবে ব্যবহৃত হয়। এটা কিভাবে খুঁজে পাবো? দেখুন, হি ভিজিটস মাই হাউস টোয়াইস এ উইক। এই এ মানে হচ্ছে টোয়াইস ইন উইক। হি ইজ অ্যাসলিপ মানে হি ইজ ইন স্লিপ। এই এ মানে হচ্ছে ইন। ইট ইজ 12 o'clock। এই ও মানে হচ্ছে অফ ক্লক। এই ও মানে হচ্ছে অফ। দে ওয়েন্ট এ হান্টিং, অ্যাকচুয়ালি দে ওয়েন্ট অন হান্টিং। এখন আই হ্যাভ এ পেন, এখানে কি আপনি আই হ্যাভ অন পেন, ইন পেন বলতে পারবেন? পারবেন না। এটা কিন্তু মেলে না, এটা মেলে না। তার মানে আমরা হয়তো অনেকের ধারণা মানে একে মনে হয় যে সব সময় রিপ্লেস করা যায়। আর্টিকেল এ এইটাকে যদি আপনি অন অথবা ইন দ্বারা পরিবর্তন করতে পারেন তাহলে ওইটা প্রেপোজিশন। আর যদি রিপ্লেস করতে না পারেন তাহলে ওটা তো আর্টিকেলই থেকে যাবে। এখানে দেখুন আই হ্যাভ এ পেন, আপনি এর বিপরীতে যদি অন বসান অথবা ইন বসান সেটা কিন্তু মিলবে না, মিলবে না, মিলবে না। কোনো কায়দা নাই যে মিলবে। ক্লিয়ার? মিলবে যে সেরকম কোনো কায়দা নাই। তার মানে এই হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। সুবিধার ব্যাপার হচ্ছে ভাই বাক্য ইকুয়াটাই আসে। হি ভিজিটস মাই হাউস টোয়াইস এ উইক। টোয়াইস এ মানে টোয়াইস ইন উইক, সপ্তাহের মধ্যে দুইবার আসে। হি ইজ অ্যাসলিপ, অ্যাসলিপ মানে হচ্ছে ইন স্লিপ, ঘুমের মধ্যে। ইট ইজ নাও 12 o'clock। 12 o'clock মানে হচ্ছে 12 অফ ক্লক। দে ওয়েন্ট এ হান্টিং। অন মানে হচ্ছে এ মানে হচ্ছে অন। দে ওয়েন্ট অন হান্টিং, তারা শিকারে গিয়েছিল। আই হ্যাভ এ পেন, এখানে এটাকে রিপ্লেস করা যায় না, এটা ঠিকই আর্টিকেল, বাট এইগুলো হচ্ছে প্রেপোজিশন, যেটাকে বলা হয় ডিসগাইজড প্রেপোজিশন। কে কে বুঝলেন ডিসগাইজ প্রেপোজিশন? জানান, আমরা জেনে উপকৃত হই।
দ্রুত। গুড, হয়ে গেছে। এইটা নিয়ে আমাদের আর টেনশন নাই। আহ এই টাইপের প্রশ্নটা কেমনে আসে ভাই? প্রশ্নটা এইভাবে আসে, এই যে এইভাবে প্রশ্ন আসে। দে ওয়েন্ট হান্টিং, হিয়ার এ ইজ ইউজড অ্যাজ, এখানে এটা কি? এইভাবে প্রশ্নগুলো আসে। আশা করি আপনারা খুব সুন্দরভাবে উত্তর করতে পারবেন, নাকি অসুবিধা হবে? বলেন দেখি, অসুবিধা হবে কিনা? পারবেন এটা উত্তর করতে? পারার কথা। গুড। আর সবশেষে যেটা আমরা পাচ্ছি, সবশেষ না, শেষের দিকে, ডিটাচ প্রেপোজিশন। ডিটাচ, বিচ্ছিন্নভাবে কিছু প্রেপোজিশন বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কতিপয় প্রেপোজিশন বিচ্ছিন্নভাবে বাক্যের শেষে বসে, কতিপয় প্রেপোজিশন বিচ্ছিন্নভাবে বাক্যের শেষে বসে। এইটা কেমনে শেষে বসে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। চলুন তাহলে আমরা দেখে আসি কেমনে শেষে বসে। এইখানে আমরা এটা একটু ওমিট করে রাখলাম। এটা একটু ওমিট করে দিলাম, মনে করলাম যে এটা নাই। খেয়াল করেন যে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আবার কি হুম ইজ শি টকিং টু, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর। এখন দেখেন আসলে এই ফ্রমটা কোথা থেকে আসলো, কোথা হতে, মানে ফ্রম হোয়ার, কার সাথে, টু হুম, কোন ক্লাসে, ইন হোয়াট ক্লাস, কি জন্য, ফর হোয়াট। দেখেন এই যে প্রেপোজিশনগুলো বসার কথা হচ্ছে একটা বাক্যের শুরুতে। আমরা দেখলাম যে বাক্যের সৌন্দর্য রক্ষার্থে এরা বাক্যের শেষে চলে গেছে, অর্থাৎ জায়গা ছেড়ে সে অন্য জায়গায় চলে গেছে। তার যে জায়গা, যেইখানে তার জায়গা, সেই জায়গাটি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এই জন্য এটাকে বলা হয় ডিটাচ, বিচ্ছিন্ন প্রেপোজিশন। যদি আপনি এটা না বোঝেন কোনো সমস্যা নাই, আমার কথা যদি নাও বোঝেন সমস্যা নাই, এখান থেকে কোনো প্রশ্ন আসে না, এখান থেকে কোনো প্রশ্ন নাই। এরপর খেয়াল করেন ভার্বাল প্রেপোজিশন। ভার্বাল প্রেপোজিশনটা কি? ভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত হয়ে গঠিত হয়, এক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়। যেমন আমি আপনাদের দেখাচ্ছি। লুক মানে কি? লুক মানে তাকানো। লুক মানে হচ্ছে তাকানো, লুক মানে তাকানো। বাট খেয়াল করেন যদি লুক অ্যাট বলি, আবার যদি লুক ইনটু বলি, লুক ডাউন আপন বলি, লুক আপ বলি, লুক ফর বলি, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লুক, লুক অ্যাট মানে হচ্ছে কারো দিকে তাকানো, লুক ইনটু তদন্ত করা, তাই না? লুক ডাউন আপন ঘৃণা করা, লুক আপ খোঁজা, লুক ফর খোঁজা। তার মানে এই লুকের যে অর্থ, সামনে একটা প্রেপোজিশন লাগানোর পর অর্থ কিন্তু ভেরিয়েশন আসতেছে, ভেরিয়েশন 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 আসতেছে, ভেরিয়েশন আসতেছে। সো এই যে ভেরিয়েশন গুলো আসতেছে, এই ভেরিয়েশনটাই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে ভার্বাল প্রেপোজিশন। এগুলো যে বুঝতে হবে বিষয় এরকম না, এখান থেকে প্রশ্ন নাই, প্রশ্ন যেখান থেকে আছে সেটা আমরা ক্লিয়ার করেছি। এরপরে আমরা কিছু ভিন্ন কিছু দেখব, যেখান থেকে প্রশ্ন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার শুধু আমাকে একটু বলবেন যে
প্রেপোজিশনের এই প্রকারভেদগুলো নিয়ে আপনাদের কোনো অসুবিধা আছে কি না? ইয়েস অর নো, আছে কি না এটা একটু জানাবেন। প্রকারভেদটা আমরা শেষ করলাম, এইবারে আমরা সামনে যাব। দ্রুত জানাবেন। অসুবিধা আছে কি না? সামনে আমরা আগাই। ওকে, চলুন তাহলে একটু দেখি। এই যে চলে আসতেছে বিষয়গুলো একটু দেখি। লাইক সমান মতো অর্থ বোঝালে, লাইক সমান মতো অর্থ বোঝালে উহা প্রেপোজিশন। লাইকের দুইটা অর্থ আছে, যদি মতো বোঝায় তাহলে প্রেপোজিশন, আর মতো যদি না বোঝায় তাহলে সেটা ভার্ব হবে। লাইক সমান অর্থ হচ্ছে পছন্দ করা, বাট মতো হয়ে যায় কখনো কখনো। আই লাইক ভেজিটেবলস, আমি আমি পছন্দ করি ভেজিটেবলস। আবার এখানে বলছে শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো কথা বলে। শি ক্লাইম্বস লাইক আ ক্যাট। এই তিনটা বাক্য যদি একটু দেখি, তিনটা বাক্য দেখলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে, যেটা আমরা বুঝতে চাই সেটা ক্লিয়ার হবে। প্রথম যে লাইকটা আছে, এই যে লাইকটা, এটা কিন্তু ভার্ব, মানে এটার অর্থ হচ্ছে পছন্দ করা। বাট শি স্পিক্স লাইক দ্য ইংলিশ, এইটা কিন্তু প্রেপোজিশন, কারণ এটা মতো বোঝাচ্ছে। শি ক্লাইম্বস ট্রি লাইক এ ক্যাট, বিড়ালের মতো। সো এইটা কিন্তু প্রেপোজিশন। সো লাইক কখন ভার্ব, লাইক কখন প্রেপোজিশন, এই বিষয়টি জানতে চাচ্ছি। এটা আপনারা বুঝেছেন কি বোঝেন নাই? দ্রুত জানতে চাই, বুঝছেন কি বোঝেন নাই? জানান দিবেন। বুঝেছি। ডান, ক্লিয়ার। ক্লাস না করলে কোনো উন্নতি হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। এইখানে খেয়াল করেন যেটা আছে বাট। বাট সারা অর্থ বোঝালে উহা প্রেপোজিশন, বাট এক্সেপ্ট সারা অর্থ বোঝালে উহা প্রেপোজিশন। এই অঙ্কটা একটু করেন তো আপনারা, অঙ্কটার উত্তর কি হয় একটু দেখেন তো। কোনটার কি উত্তর হয়? এ ফার্মার হ্যাজ 17 hens, অল বাট 9 ডায়েট, দ্য রেস্ট নাম্বার ইচ। একটু উত্তর চাচ্ছি, বলেন দেখি।
ক্লিয়ার? হুম, একটু একটু ঝামেলা আছে। খেয়াল করেন, এখানে প্রশ্নটা আমি বলি তাহলে আপনারা বুঝবেন। এ ফার্মার হ্যাজ 17 হেন্স, 17টা মুরগি আছে। অল বাট 9 ডায়েট, মানে অল ডায়েট সব মারা গেছে, বাট 9, 9টা ছাড়া। 9টা ছাড়া মারা গেছে, তার মানে থাকে কয়টা? 9টা। যদি বলে 9টা ছাড়া সব মুরগি মারা গেছে, বেঁচে আছে কয়টা? 9টা। এখানে প্রশ্নের মধ্যে উত্তর বাট। বাট কোনোভাবেই এটা অনেকে বুঝতে পারে না। প্রশ্নের মধ্যে উত্তর আছে বাট বুঝতে পারে না, প্রশ্নের মধ্যে উত্তর আছে বুঝতে পারে না। বাট এক্সেপ্ট সারা বোঝালে ওটা প্রেপোজিশন, যেমন অল ডায়েট বাট মি। অল ডায়েট বাট মি, বাট মি মানে কি সব মারা গেছে আমি ছাড়া, সব মারা গেছে আমি ছাড়া। এইবার কে কে বুঝছেন? বুঝছেন কি বোঝেন নাই? কমেন্ট চাচ্ছি, কমেন্ট। ডান। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই, দেখি কি আছে। আহ বিভক্তি নিয়ে আপনাদের ধারণা আছে কিনা? বিভক্তি, বিভক্তি এটা নিয়ে ধারণা আছে কিনা? বিভক্তি নিয়ে ধারণা আছে কিনা একটু জানান। আজকে সারাদিন অনেক ক্লাস নিতে হয়েছে। এই গানটাতে খেয়াল করেন, অনেক বোঝার বিষয় আছে। বিভক্তি এবং প্রেপোজিশন এই দুটো কিন্তু একটা আরেকটার পরিপূরক বলতে পারেন। একটার সাথে আরেকটার রিলেশন খুব খুব ভালো, একটার সাথে আরেকটার রিলেশন খুব ভালো। এটা কেমনে আমরা মূলত বুঝবো এটা ভালো? এটা বুঝবো কি করে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার ঠিক আছে। প্রথমা, এতে তো কোনো বিভক্তি নাই, প্রেপোজিশন নাই। দ্বিতীয়া, কে রে দিকে প্রতিগামী।
এটা জাস্ট আপনি এইটা হলেই হবে দিকে প্রতিগামী, এটা হলেই হয়ে যায় মানে টু। তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক বাই উইথ। চতুর্থী জন্য ফর। পঞ্চমী হতে থেকেছে ফ্রম দেন। ষষ্ঠী রয়ের এটা হচ্ছে অফ। সপ্তমী এওতে এটা হচ্ছে অ্যাটিভ। আমি আরো ক্লিয়ার করি বিষয়টা, যেমন এইখানে খেয়াল করেন দ্বিতীয় বিভক্তিটা একটু দেখেন, দ্বিতীয় যেটা আছে সেটা একটু দেখেন, এটা দেখলে হয়ে যাবে, আশা করি অসুবিধা হবে না। যেমন এইখানে বলা হয়েছে হি কট এ বাস টু ঢাকা, সেটা ঢাকাগামী বাস ধরেছে, ঢাকার দিকে যাওয়া বাস ধরেছে। দি ডগ ইজ রানিং টু মি, কুকুরটি রানিং দৌড়াচ্ছে আমার দিকে, মানে দিকে প্রতি। যখন আপনি দ্বিতীয় বিভক্তিটা পাচ্ছেন তখন কিন্তু কি বসাচ্ছি আমরা, টু বসাচ্ছি, টু। দ্বিতীয় বিভক্তি যখন পাচ্ছি তখন আমরা টু বসাচ্ছি, জাস্ট এটা খেয়াল করেন। আর এরপরে আসেন যেটা হচ্ছে তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া মানে বস্তু দিয়া যদি করেন, বস্তু দ্বারা করলে সেটা হচ্ছে ব্যক্তি হচ্ছে বাই, আর বস্তু বা যন্ত্র হচ্ছে উইথ। এটা হচ্ছে বিষয়। যেমন এ টাইগার আর স্কিল্ড, একটা টাইগারকে মারা হয়েছে উইথ এ গান, যেহেতু গান হচ্ছে যন্ত্র। বাই টম, টমের দ্বারা। টম হচ্ছে ব্যক্তি, টম হচ্ছে ব্যক্তি, টম যেহেতু ব্যক্তি এই জন্য বাই টম। আর গান যেহেতু বস্তু অথবা যন্ত্র, এই জন্য কিন্তু উইথ হয়েছে, এই জন্য উইথ হয়েছে। এরপরে আসেন এই গেল তৃতীয়। চতুর্থী মানে জন্য, জন্য এর জন্যটা তো আমরা সবাই এটা বুঝতে পারি, আশা করি এটা অসুবিধা হবে না, কোনো অসুবিধা নাই, এটা বুঝতে পারবো, অসুবিধার কোনো কারণ নাই। এটা আল্লাহ। এখন এইখানে দেখি কি আছে, এইখানে দেখি কি আছে। দ্যার ইজ এ লেটার ফর ইউ, এই যে দেখেন ফর, দ্যার ইজ এ লেটার ফর ইউ, এটা ফর হবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই, দ্যার ইজ এ লেটার ফর ইউ। এরপর দেখেন পরবর্তী যেটা আছে, যেটা আমরা পাচ্ছি এ ট্রু প্যাট্রিয়ট, এ ট্রু প্যাট্রিয়ট ক্যান ডাই, একজন সত্যিকারের দেশপ্রেমিক মরতে পারে ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য মরতে পারে। চতুর্থী জন্য, যদি জন্য অর্থ পাই তাহলে আমরা ফর বসাবো, যদি জন্য অর্থ পাই তাহলে আমরা ফর বসাবো, জন্য অর্থ পেলে কি বসাবো, ফর বসাবো, জন্য অর্থ পেলে ফর বসাবো, এটা হচ্ছে ব্যাপার। এরপরে দেখেন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, কয়েকটা বিষয় ক্লিয়ার করি। পঞ্চমীটা কি? পঞ্চমীটা দেখুন, পঞ্চমী, পঞ্চমী হতে থেকেছে ফ্রম দেন, কোন স্থান হতে সেটা হচ্ছে ফ্রম, আর কোনো কিছুর চেয়ে সেটা হচ্ছে দেন। দেখুন তাহলে কি আছে। প্রথম যেটা আছে হি কেম, সে এসেছিল ঢাকা, ঢাকা হতে, তার মানে ফ্রম ঢাকা, সে এসেছিল ঢাকা হতে, সে হচ্ছে এসেছিল ঢাকা হতে। আই স্পেন্ড মোর টাইম, আমি বেশি সময় ব্যয় করেছি আমার ইচ্ছার চেয়ে, দেন আই ওয়ান্টেড, এটা কিন্তু ফ্রম না, এটা হচ্ছে দেন, চেয়ে বোঝালে দেন। মাই সান ইজ টলার দেন মাই ডটার, আমার ছেলে লম্বা আমার মেয়ের চেয়ে, চেয়ে, চেয়ে মানে হচ্ছে দেন, চেয়ে মানে হচ্ছে দেন। এরপর দেখুন যেটা হচ্ছে ষষ্ঠী, র অথবা এর, এটা হচ্ছে অফ। আই লাইক দ্য স্মেল অফ রোজ, আমি গোলাপের গন্ধ পছন্দ করি, গোলাপ এর গন্ধ পছন্দ করি, এর, এর, র এর, এটা হচ্ছে অফ। সপ্তমী এ অতে, অ্যাট, আর হচ্ছে ইন। ছোট স্থান হলে অ্যাট, বড় স্থান হলে ইন, আবার কোনো কিছুর মধ্যে যদি বলি সেটাও ইন হয়। কারণ হি লিভস ইন বরিশাল, হি লিভস ইন ঢাকা। ছোট স্থান, উপজেলা, শহর, এরকম। হ্যাঁ, যেমন গ্রামে বাস করে, যদি আমরা বলি সে সোনাইল বাড়ি মানে সোনাপুরে বাস করে, হি লিভস অ্যাট সোনাপুর, সোনাপুর। ছোট জায়গা, ছোট জায়গা হলে সেটা সেক্ষেত্রে অ্যাট হয়। বাট এখানে যখন বলা হচ্ছে লিভস ইন ঢাকা, হি লিভস ইন বরিশাল। আবার দেখেন যেটা আছে হি স্পেন্ড অল দ্য ডে ইন হিজ রুম, কোনো কিছুর মধ্যে, ইন হিজ রুম কোনো কিছুর মধ্যে। বিভক্তি এবং প্রেপোজিশনের সম্পর্ক আপনারা বুঝেছেন কি বোঝেন নাই? বিভক্তি এবং প্রেপোজিশনের সম্পর্ক বুঝেছেন কি বোঝেন নাই?
একটু জানান। একটু জানাবেন। বুঝেছি, বুঝেছি, বুঝেছি। ক্লিয়ার, ক্লিয়ার। একজন বলছে একটু আবার বললে ভালো হতো। আবার বললে টোটালি টাইম ওয়েস্ট হবে। তারপরে বলতেছি, আহ, আমি জানি না কোথায় ঝামেলা। আমরা এখানে বলছি কে রে, সেক্ষেত্রে টু হবে। এই যে দ্বিতীয় বিভক্তি টু, তারা দিয়ে কর্তৃক উইথ বাই। যদি বস্তু দেওয়া হয় তাহলে উইথ, ব্যক্তি দেওয়া হলো বাই। চতুর্থী জন্য বোঝালে ফর। পঞ্চমী হতে থেকে, হতে থেকে এটা ফ্রম, চেয়ে হইলে দেন। ষষ্ঠী রয়ের অফ। সপ্তমী এ অতে। ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন, আবার কোনো কিছুর মধ্যে হলেও সেটা ইন হবে। আচ্ছা, তাহলে আপনারা একটু উত্তর করেন, এইখান থেকে উত্তর করেন। 10 পর্যন্ত তো একটু উত্তর করেন তো দেখি, তারপরে সামনে এগোতে চাই। 10 পর্যন্ত উত্তর করবেন। এগুলোর উত্তর করবেন, এই 10টা প্রশ্নের উত্তর করেন। গুড। উত্তর চলতেছে, আমরা উত্তর চেক করব।
আচ্ছা, মোটামুটি উত্তর চলে আসছে, আমি এটা দেখে দেই। দে কট দে কট এ ট্রেন টু লন্ডন, এটা ট্রু হবে। দি ডগ ইজ রানিং টু আস। দি হান্টার শট দ্য বার্ড, পাখি শিকার করেছিল উইথ এ গান, এটা বন্দুক দিয়ে। হি ওয়াজ স্টেপড বাই এ লুনাটিক, তাকে ছুরি মেরেছিল একজন পাগল। কি দিয়ে মারছে? উইথ এ ড্যাগার, একটা ড্যাগার দিয়ে মারছে, উইথ এ ড্যাগার। দে ফট ফর দেয়ার কান্ট্রি। দি উইন্ড ইজ কামিং ফ্রম নর্থ, বাতাস আসতেছে, বাতাস আসতেছে উত্তর হতে। আই স্পেন্ড মোর দেন আই ইন্টেন্ডেড টু, আমার ইচ্ছার চেয়ে আমি বেশি ব্যয় করেছি। ইট কস্ট লেস দেন আই এক্সপেক্টেড, খরচ কম হয়েছে আমার প্রত্যাশার চাইতে। উই মেট হার, ছোট ছোট জায়গায়, অ্যাট হার স্কুল। প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন। মিলছে কার কার একটু দেখতে হবে, কার কার মিলে গেছে একটু দেখতে চাই। এটা মোটামুটি মিলে গেছে, আরো কয়েকটা আছে একটু দেখি। যেমন he spent he spent most of his life in ঢাকা। আমার সাথে আপনার মিলাই নেন, ইন ঢাকা, ইন ঢাকা। there are two people, দুইটা লোক আছে ইন দ্য পিকচার, ছবির মধ্যে। দি মাই মম ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, আমার মা কাজ করতেছে বাগানের মধ্যে। এগুলো সব প্রিভিয়াস প্রশ্ন। দি বয়েজ প্লেড ফুটবল ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছিল। পুট সাম সুগার ইন দ্য ট্রি। হি স্পেন্ট অল দ্য ডে ইন হিজ রুম। ইন হিজ রুম। অন শুড নট ল্যামেন্ট ফর দ্য পাস্ট, কারোরই বিলাপ করা উচিত না অতীতের জন্য। আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর মিউজিক, আমার কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই মিউজিকে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, তোমার পিতার নাম কি? ম্যান হ্যাজ নো এসকেপ, মানুষের মুক্তি নাই হতে মৃত্যু হতে কোনো মুক্তি নাই। উই ডোন্ট লার্ন ফ্রম মিস্টেক, আমরা ভুল হতে শিখি না। এই হচ্ছে মোটমাট আজকের প্রেপোজিশনের পার্ট 1। আশা করি দ্বিতীয় পর্বটা আপনাদের ভালো লাগবে আরো। এখানে তো আমরা থিওরি পড়লাম, আর দ্বিতীয় পর্বে অনেক অ্যাপ্লিকেশন থাকবে, আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। যেগুলো প্রিভিয়াস প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে কথা হবে। আমি চেষ্টা করব 3টা পর্বে প্রেপোজিশনটাকে একটা গ্রিপে নিয়ে আসার, হাতের মুঠোয় নিয়ে আসার চেষ্টা করব 3টা পর্বে।